আমরা শিখব ত্রিভুজ সংক্রান্ত প্রাবল্য কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো। তো ত্রিভুজ সংক্রান্ত প্রাবল্য নির্ণয় এটা একটি ইম্পর্টেন্ট টপিকস। আমরা গতদিন জেনেছি যে প্রাবল্য মানেই সেখানে এক একক ধনাত্মক চার্জ থাকে। তো দেখো প্রশ্ন কীরকম থাকবে। প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে থাকে এরকম: সমবাহু ত্রিভুজ, তারপরে মনে করি এটা একটা সমবাহু ত্রিভুজ। তো এটা সি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এই এ বিন্দুতে +2 কুলম্ব চার্জ আছে, বি বিন্দুতে -2 কুলম্ব চার্জ আছে। প্রশ্ন থাকবে এরকম যে সি বিন্দুতে প্রাবল্য কত নির্ণয় করো। তো আমরা কিভাবে এই প্রাবল্য নির্ণয় করব সেটা দেখি। তার আগে আমাদের মনে রাখতে হবে যে ধনাত্মক চার্জ সর্বদা ঋণাত্মক চার্জের দিকে আকর্ষণ করে। তাহলে ধনাত্মক চার্জের দিক হবে ঋণাত্মক চার্জের দিকে। এখানে প্রশ্ন করছে যে সি বিন্দুতে প্রাবল্য কত। সি বিন্দুতে প্রাবল্য কত চাইছে, তাহলে এখানে আছে +2 কুলম্ব ধনাত্মক চার্জ। এই +2 কুলম্ব ছিল ধনাত্মক চার্জ, আর সি বিন্দুতে প্রাবল্য যেহেতু কত চাইছে, সুতরাং সি বিন্দুতে আমাদের ধরে নিতে হবে যে ধনাত্মক চার্জ +1 কুলম্ব ধনাত্মক চার্জ আছে। তো এখানে +2 কুলম্ব চার্জ, আর সি বিন্দুতে আমাদের সবসময় যেখানে প্রাবল্য চাবে সেখানে সবসময় +1 কুলম্ব চার্জ আছে। সুতরাং সি বিন্দুতে যেহেতু প্রাবল্য কত চাইছে, সুতরাং সি বিন্দুতে আমাদের চার্জ আছে কত, +1 কুলম্ব। কারণ প্রাবল্যের সংজ্ঞা হতে আমরা জানি যে প্রতি ক্ষেত্রে কোনো বিন্দুতে এক একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে সেটা হচ্ছে সেই বিন্দুর প্রাবল্য। তাহলে সি বিন্দুতে কত চার্জ আছে, +1 কুলম্ব চার্জ আছে। আমরা এটা মনে মনে ধরে নেব। তাহলে +2 কুলম্ব চার্জ। তো এই +2 কুলম্ব চার্জ কোন দিকে যাবে, যেহেতু সি বিন্দুতে প্রাবল্য চাইছে, +2 কুলম্ব চার্জের দিক কোন দিকে হবে, এই +2 কুলম্ব চার্জ +1 কুলম্ব চার্জকে ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে, অর্থাৎ বিকর্ষণ করবে। বিকর্ষণ করে +2 কুলম্ব চার্জের যেহেতু ক্ষমতা বেশি +1 কুলম্ব চার্জের থেকে, তাই ওটা সামনের দিকে হবে। তাহলে দিক হবে +2 কুলম্বর এই যে এখানে। তাহলে এটা আমরা দিতে পারি EA, ঠিক আছে। আর সি বিন্দুতে এবার হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে দেখো, বি বিন্দু কোন দিকে যাবে। আমি বললাম একটু আগে যে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের দিকে আকর্ষণ করবে। তাহলে এই দিকটা কোন দিকে হবে, তাহলে এই সি বিন্দুর দিক হবে সর্বদা এই ঋণাত্মক চার্জের দিকে। এই যে এটা কেন এই দিকে হলো, কারণ ধনাত্মক চার্জ সি বিন্দুতে যেহেতু প্রাবল্য কত চাইছে, সুতরাং প্রাবল্য মানেই সেই বিন্দুতে +1 কুলম্ব ধনাত্মক চার্জ থাকবে। সুতরাং সি বিন্দুর এই +1 কুলম্ব চার্জ বি বিন্দুর ঋণাত্মক চার্জের দিকে আকর্ষণ করবে, কারণ আমরা লিখেছি যে ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জের দিকে আকর্ষণ করবে। তাহলে আমরা জানি যে দুইটা ভেক্টর যদি একটি বিন্দুতে ক্রিয়া করে তাদের লব্ধি কী হবে, লব্ধি হবে মাঝ বরাবর। এটা আমরা আগেও জানছি, আগেও শিখছি। আমি আর একটু দেখাই। এই যে দুইটা ভেক্টর, একটা 7 নিউটন এবং একটা 5 নিউটন ভেক্টর, দুইটা ভেক্টর ও বিন্দুতে অর্থাৎ একটা বিন্দু থেকে ক্রিয়া করতেছে, তাই তাদের লব্ধি হচ্ছে মাঝ বরাবর। এখানেও লব্ধি হবে কি, মাঝ বরাবর। তাহলে লব্ধি ভেক্টরটা কি হবে, এখানে আমরা ধরলাম ই, আর এটা ধরবো ইবি, কারণ এটা তো এদিকে আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা লব্ধি কীভাবে নির্ণয় করব, তাহলে লব্ধি আমরা নির্ণয় করব, আমরা জানি সামুদ্রিকের সূত্র হতে √p² + q² 2pq cos α। সুতরাং আমরা এখানে লিখব EA, ওই সূত্র অনুসারে, সামুদ্রিকের সূত্র অনুসারে লব্ধি হবে EA EB স্কোয়ার, তারপরে 2EA EB, আর এই কোণটার কী ধরবো আমরা, আলফা ধরি যদি, তাহলে হবে EB cos α। আচ্ছা, এই কোণের মান কত, সেটা কীভাবে নির্ণয় করবে তোমরা। এই কোণের মানটা নির্ণয় করবে যেভাবে, সেটা হলো, এটা যেহেতু বেশিরভাগই সমবাহু ত্রিভুজ, এটা আমরা ধরছি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের এই কোণটার মান কত,
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি আমরা জানি, কারণ একটা ত্রিভুজের 180 ডিগ্রি হয়, আর যেহেতু প্রত্যেকটা বাহু সমান সমবাহু ত্রিভুজের, সুতরাং কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে পাশের কোণটা কত হবে? পাশের কোণটা হবে তোমার 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি? এই যে এটা একটা সমান্তরাল বাহু, এই বাহু টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এটা যদি 60 হয় পাশের কোণ তোমার, তাহলে কি হবে? 120 ডিগ্রি হবে, দুটো মিলে 180 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে আমরা লব্ধি ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয় করতে পারবো লব্ধি প্রাবল্য। এই ধরনের প্রশ্ন অ্যাভেলেবল পাবা। তো আমরা দেখি আরও কীভাবে লব্ধি নির্ণয় করতে হয় ত্রিভুজ সংক্রান্ত, যেগুলো আমাদের সমস্যা হতে পারে। দেখো আমি তোমাদের দেখাই চিত্র। দেখো একটা আছে +2 কুলম্ব চার্জ, আর একটা আছে কি +2 কুলম্ব, দুইটাই কিন্তু +2 কুলম্ব চার্জ। এখন প্রশ্ন চাইছে যে এই বিন্দুতে, এটা ধরলাম আমরা সি বিন্দু, এই সি বিন্দুতে প্রাবল্য কত? তাহলে সি বিন্দুতে প্রাবল্য কত আমাদের যদি নির্ণয় করতে হয়, তাহলে আমাদের কী করতে হবে? তাহলে এই যে +2 কুলম্ব চার্জ, সি কুলম্ব চার্জকে ধাক্কা দিয়ে এইদিকে যাবে, আবার এই +2 কুলম্ব চার্জ +1 কুলম্ব চার্জ গিয়ে ধাক্কা দিয়ে ওইদিকে যাবে। তাহলে লব্ধি হবে কি মাঝ বরাবর। কেন লব্ধি মাঝ বরাবর হলো? কারণ সি বিন্দুতে +1 কুলম্ব চার্জ আছে, যেহেতু আমরা প্রাবল্য কত চাইছে, তাহলে লব্ধি মাঝ বরাবর। এই তো আমাদের এইভাবে নির্ণয় করতে হবে। তারপরে দেখো এই যে এখানে দেখো -2 কুলম্ব চার্জ আছে, এখানে +2 কুলম্ব চার্জ আছে। তো +2 কুলম্ব চার্জ +1 কুলম্ব চার্জে ধাক্কা দিয়ে সামনের দিকে যাবে, আর এই +1 কুলম্ব চার্জ -2 কুলম্ব চার্জের দিকে হবে, আকর্ষণ করবে। সুতরাং লব্ধি হবে কি এই দুই ভেক্টরের মাঝ বরাবর। এই তো আমরা শিখলাম। তো এখন আমরা চতুর্ভুজ সংক্রান্ত প্রাবল্য ও বিভব নির্ণয়ের প্রসেসটা শিখে নেব। কীভাবে আমরা চতুর্ভুজ সংক্রান্ত প্রাবল্য ও বিভব নির্ণয় করব সেটা আমরা শিখি। এখানে যে প্রশ্ন থাকবে যে এরকম যে ও বিন্দুতে প্রাবল্য কত নির্ণয় করো। তো এখানে দেখো এটা একটা বর্গক্ষেত্র দেখানো হয়েছে। বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে। তাহলে এখানে আমাদের প্রাবল্য নির্ণয়ের সূত্র আমরা জানি ই সমান 1/4ε0 2/r², তাই না? এখানে q/r², q মানে চার্জ আমরা জানি। সূত্রটা হচ্ছে, আমার একটু স্মরণ করে দিই প্রাবল্য নির্ণয়ের সূত্র। প্রাবল্য নির্ণয়ের সূত্র ই সমান কি 1/4πε0 q/r², তাই না? এটা হচ্ছে প্রাবল্য নির্ণয়ের সূত্র। তো প্রাবল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এটা q/r², এটা তো আমরা জানি। তো এখানে আমরা এটা প্রাবল্য নির্ণয়ের সূত্র। আর বল নির্ণয়ের সূত্রগুলো দেখি আমরা, সূত্রগুলো একটু যেগুলো বেশি লাগছে আমাদের। 1/4ε0, এই অধ্যায় সব সূত্রই আমি শেখাবো, সব সৃজনশীলই শেখাবো, যদি তোমরা সব সৃজনশীলে অ্যান্সার করতে পারো। q1/q2/r², এটা হচ্ছে আকর্ষণ বল, দুটো চার্জের মধ্যে আকর্ষণ বল সূত্র, যে এটা কুলম্ব সূত্র থেকে আমরা পাই। এই বল নির্ণয়ের, আকর্ষণ বল নির্ণয়ের, সেটা এফতে বল, হ্যাঁ, ইতে প্রাবল্য। তারপরে আমরা বিভব নির্ণয় করব কিভাবে? 1/4πε0 q/r। দেখো প্রাবল্য আর বিভব প্রায় সেম সূত্রই। প্রাবল্যে তোমার q/r² থাকবে, আর বিভবে q/r থাকবে। আর বলে তো দুইটা চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এই ধরনের দুইটা চার্জের গুণফল। আর এখানে আর দূরত্ব, সবার ক্ষেত্রে আর থাকবে, প্রাবল্য এবং বলের ক্ষেত্রে স্কোয়ার থাকবে, আর বিভবের ক্ষেত্রে থাকবে। এটা সহজ জিনিস, তোমরা বুঝতে পারছো, সূত্র 3টা মনে রাখতে হবে। তো আমরা এখন চতুর্ভুজ সংক্রান্ত প্রাবল্য কীভাবে নির্ণয় করবো দেখো। প্রশ্নে এরকম থাকবে যে ও বিন্দুতে প্রাবল্য কত। তো আমাদের প্রাবল্য নির্ণয় করতে হলে দেখো এখানে খুব ভালো করে দেখানো হচ্ছে ও বিন্দুতে প্রাবল্য কত। তো এখানে আমরা এ বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে, আমাদের 4টা প্রাবল্য নির্ণয় করতে হবে নাকি। এ বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য, বি বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য, সি বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য, ডি বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য। আমরা এ বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্য কীভাবে নির্ণয় করব? দেখো এখানে ই এ দ্বারা এ বিন্দুতে বোঝানো হয়েছে। এখানে 1/4ε0 2/r, এখানে আর এর মান কত সেটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। আর মানে কি, যেহেতু লিখছি আমি এ বিন্দুর জন্য ও বিন্দুতে প্রাবল্যতা, আর মানে হচ্ছে এই যে ও থেকে এ বিন্দুর দূরত্ব, যেহেতু আমি লিখছি
এই বিন্দুর জন্য ও বিন্দুতে প্যারাবোলা, সুতরাং দূরত্ব হবে ও এ। এতটুকু দূরত্ব কত, ও এর দূরত্ব কত আমাদের নির্ণয় করতে হবে। ও এর দূরত্ব আমরা জানি, পুরো কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি, এই যে কর্ণের দৈর্ঘ্য সমান a√2। যে কোনো চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√2। তাহলে a√2 হলে এখন আমাদের এর মান কি হবে, মানে এ মানে তো কর্ণর মান কি হবে 2/√2, ঠিক আছে। এটা হচ্ছে কর্ণ, পুরা কর্ণ। এটা কর্ণ তো আমরা জানি, কর্ণ মানে কি, এই যে এ থেকে এই সি পর্যন্ত যে দূরত্ব এটা বলে কর্ণ। এ মানে হচ্ছে কর্ণ। তাহলে এ থেকে সির দূরত্ব হচ্ছে এই যে 2√2। আমাদের লাগবে কি, আমাদের তো পুরো কর্ণের দৈর্ঘ্য লাগবে না, আমাদের লাগবে কর্ণের অর্ধেক দৈর্ঘ্য, অর্থাৎ ও থেকে এর দূরত্ব লাগবে। তাহলে আমরা ও থেকে এর দূরত্ব বা ও থেকে বির দূরত্ব অথবা ও থেকে সির দূরত্ব, ও থেকে ডির দূরত্ব, সবগুলো দূরত্বই তো একই হবে, তাই না, বর্গ। তাহলে আমরা ও থেকে এর দূরত্ব কীভাবে নির্ণয় করব, এই যে অর্ধেক দিয়ে ভাগ দিলেই তো হয়ে যাবে নাকি। পুরো কর্ণ তো একটা ফুল, তো ফুলের অর্ধেক যদি করতে হয় তাহলে 2 দিয়ে আমাদের ভাগ দিতে হয়। একটা লাঠির অর্ধেক করতে হলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 10 মিটারের অর্ধেক করতে হলে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে পুরো কর্ণটাকে 2 দিয়ে ভাগ দিছে, তাহলে 2 দিয়ে ভাগ দিলে আমাদের কর্ণদৈর্ঘ্য বেড়ে গেল। তাহলে আমরা কিভাবে এখন ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব সেটা দেখি। এখানে দেখো, ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করার জন্য আমাদের যে সমস্যা হয়, তো আমরা বি বিন্দুতে প্রাবল্য কীভাবে নির্ণয় করব, বি বিন্দুতে চার্জ দিয়ে গুণ করবো। বি বিন্দুতে চার্জ আছে তোমার 4 কুলম্ব, আর এই যে আর সবার ক্ষেত্রে 1। সি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করব, ডি বিন্দুর ক্ষেত্রে আমরা প্রাবল্য নির্ণয় করব। তো আমি এখানে দেখাইছি, তোমরা করবা। তো এখন এখানে তো লব্ধি প্রাবল্য আছে, তাই না, অবশ্যই লব্ধি প্রাবল্য আছে। লব্ধি প্রাবল্য কীভাবে বের করবো চতুর্ভুজের ক্ষেত্রে, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য নির্ণয় শিখছি, এখন আমরা চতুর্ভুজের ক্ষেত্রে লব্ধি প্রাবল্য নির্ণয় শিখব। এই যে শিক্ষার্থীবৃন্দ, দেখো কিভাবে আমরা ও বিন্দুতে প্রাবল্য নির্ণয় করব। তাই আমাদের দেখো, এই যে বি বিন্দুটা দেখো, এই বি বিন্দুতে ও বিন্দুতে যে প্রাবল্য দিক কোন দিকে হবে আমাদের নির্ণয় করতে হবে। বি বিন্দুতে আমাদের চার্জ আছে 4 কুলম্ব নাকি। এই 4 কুলম্ব চার্জ আমাদের যে প্রভাবটা খাটাবে ওই বিন্দুতে, এটা কিন্তু সামনের দিকে চলে যাবে। এই যে সামনের দিকে চলে যাবে, বি বিন্দুর 4 কুলম্ব চার্জ আমাদের কোন দিকে যাবে, সামনের দিকে চলে যাবে। যে সামনের দিকে চলে গেলে আমাদের যে প্রাবল্যটা হবে সেটা হচ্ছে ই বি। তাহলে ও বিন্দুর বি বিন্দুর যে প্রাবল্য হবে সেটা হচ্ছে ই বি, সেটা কোন দিকে যাবে, ও বিন্দুকে ক্রস করে সামনের দিকে যাবে। আবার বি বিন্দুর যে 2 কুলম্ব চার্জ আছে, যেহেতু ও বিন্দুর 1 কুলম্ব চার্জ থেকে বেশি, চার্জ সবসময় বেশি থেকে কমের দিকে যায়, তাহলে এই যে +2 কুলম্ব চার্জ কোন দিকে যাবে, +1 কুলম্ব চার্জ দিয়ে সহজে ধাক্কা দেবে, তো পরিমাণে কম। তাহলে +2 কুলম্ব চার্জ +1 কুলম্ব চার্জ দিয়ে ধাক্কা দিয়ে কোন দিকে যাবে, এই দিকে যাবে, দেখছো। তাহলে এটা কি বিপরীত ভেক্টর হলো না, দুইটা। এই লাইনটা একটু বিবেচনা করো, এটা কি বিপরীত ভেক্টর না। আমরা জানি বিপরীত ভেক্টর কেমন, বিপরীত ভেক্টর হচ্ছে এরকম দুইটা ভেক্টর বিপরীত দিকে গেলে সেটাকে বলে বিপরীত ভেক্টর। আর বিপরীত ভেক্টরের লব্ধি কিভাবে নির্ণয় হয় সেটা আমরা ইতিপূর্ব শিখছি। এই যে দুইটা ভেক্টরের বিপরীত দিকে হলে তাদের লব্ধি বল হবে এই যে 7 নিউটন - 5 নিউটন। বিপরীত দিকে ভেক্টর হলে ভেক্টর দুইটার বিয়োগফল, আর যদি একই দিকে হয় তাহলে কি হবে, ভেক্টর দুইটার যোগফল। তাহলে আমরা ভেক্টর দুইটার কি করব, বিয়োগফল। ভেক্টর দুইটার লব্ধি বের করতে হবে আমাদের। আমরা তো তোমার ইবি, ইসি বা ইডি সবগুলো এই সূত্র অনুযায়ী লব্ধি প্রাবল্য নির্ণয় করছি। এখন আমাদের প্রাবল্য নির্ণয় করছি, এখন আমাদের লব্ধি প্রাবল্য নির্ণয় করতে হবে। এতটুকু প্রাবল্য নির্ণয় করলেই তো অঙ্ক হবে না, আমাদের লাগবে চতুর্ভুজের লব্ধি প্রাবল্য। তো কীভাবে আমাদের এই ভেক্টরটা লব্ধি প্রাবল্য নির্ণয় করব, যেহেতু দুইটা বিপরীত ভেক্টর সুতরাং এই বিপরীত ভেক্টর কী হবে, মাইনাস হবে। দেখো এই যে, তাহলে ইএ এবং ইসি, তোমার দেখো ইএ এবং ইসি এই যে দুইটা বিপরীত দিকে না, এই 4 কুলম্ব গেছে এইদিকে প্রভাব খাটাবে এই +1 কুলম্বকে বিকর্ষণ করে। আবার তোমার এ কে এই +1 কুলম্বকে বিকর্ষণ করে ইসির দিকে আসবে নাকি। জিনিসটা ঠিক এরকম, দেখো ভালো করে। তাহলে এই যে এখানে যেহেতু +4 কুলম্ব চার্জ আছে,
এই +4 কুলম্ব চার্জ কোন দিকে যাবে বলো তো? +4 কুলম্ব চার্জ চলে যাবে এই দিকে, এই যে এইদিকে নেবে এফ কি সি, কারণ এই সি বিন্দু চার্জ ও বিন্দুতে যেহেতু এটা বলে যাচ্ছে 1 কুলম্ব আছে, ও দেবে ধাক্কা দিয়ে চলে যাবে ওই সামনের দিকে দিলাম। আবার এই বিন্দুতে আছে +2 কুলম্ব চার্জ, এই 2 কুলম্ব চার্জ যদি 1 কুলম্ব চার্জকে ধাক্কা দেবে দিয়ে চলে আসবে কোন দিকে? এই যে এইদিকে। তাহলে আমাদের লব্ধি কীভাবে প্রাবল্য নির্ণয় করব? এটার একটা লব্ধি বাড়াবে, এটার একটা লব্ধি বাড়াবে। দেখো ইয়ে ও ইসি এর জন্য লব্ধি প্রাবল্য ইয়ে এবং এই যে ইসি এই দুইটার জন্য লব্ধি প্রাবল্য কি? কেন এই দুইটা তো বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টরের জন্য লব্ধি কি হবে? মাইনাস হবে না? ইএসি ধরলাম, ইসি মাইনাস ইয়ে, ইসি মাইনাস ইয়ে কেন দিলাম? বিপরীত ভেক্টর যদি হয় বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে, যেহেতু বিপরীত ভেক্টর ইসি বড় ইয়ে থেকে তার বিয়োগ হবে। তারপরে দেখো অনুরূপভাবে এই যে ইবি এবং ইডি দুইটা বিপরীত ভেক্টর, এই দুইটা বিপরীত ভেক্টর হওয়ার কারণে কি হবে? বিপরীত ভেক্টর হলে বিয়োগ হয় আমরা জানি। তো এখানে অনুরূপভাবে ইবি ও ইডি লব্ধি প্রাবল্য হবে কি? বড়টা ভেক্টর থেকে ছোটটা বিয়োগ। তো এটা তো হলো, আমরা এটা তো পারলাম। তাহলে এখানে তোমার যে জিনিসটা বুঝতে হবে, দেখো তাহলে এখানে যে দুইটা ভেক্টর আমরা প্রাবল্য নির্ণয় করলাম, এখন প্রাবল্য নির্ণয় করার পর ভেক্টর দুইটার দিক কোন দিকে হবে, তাই না? লব্ধি প্রাবল্যটা আমরা কোন দিকে পাবো? লব্ধি প্রাবল্যটা কোন দিকে হবে? এখন দেখো এই যে +4 কুলম্ব চার্জ এটা কোন দিকে গেছে? ইবি, তাই না? তো এখানে দেখো তাহলে এই এখানে আছে 4 কুলম্ব চার্জ আর এখানে আছে কত? 2 কুলম্ব চার্জ নাকি? এটা হচ্ছে 2 কুলম্ব চার্জ, 2 কুলম্ব চার্জ। তো আমার অবশ্যই লব্ধির দিক হবে যেদিকে চার্জ বেশি সেদিকে। তাহলে আমাদের 2 কুলম্ব যেহেতু এই বিপরীত ভেক্টর প্রশমিত করে এখানে, তাহলে আমাদের দিক হবে এই দিকে। মোটা করে দিলাম আমি এটা, হ্যাঁ এই দিকে। তাহলে আমাদের এই ভেক্টরের যে এই বিপরীত ভেক্টরের দিক হবে কোন দিকে? এই দিকে, কারণ এইদিকে এই ইবি, ইবিতে কি 4 কুলম্ব চার্জ না? তাহলে এখানে চার্জের পরিমাণ বেশি না, তাহলে দিক কোন দিকে হবে? এই দিকে হবে। আবার তোমার এই যে সিতে কি 4 কুলম্ব চার্জ না? তাহলে ইসি আছে না? ইসি, হ্যাঁ, তাহলে দিক কোন দিকে হবে? যেহেতু এই 4 কুলম্ব চার্জের প্রভাব বেশি, যেহেতু এই 2 কুলম্ব চার্জের থেকে এফএ থেকে, তাহলে দিক হবে এই দিকে। ঠিক আছে না? বুঝতে পারোনি? অবশ্যই বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু এই যে 4 ইসির দিকে কেন দিক হলো? ইসি আর ই এর মধ্যে, ইসি আর ই এর মধ্যে চার্জ কার বেশি? ইসির চার্জ বেশি, অত কিছু মনে রাখবে না। ই এবং ইসি দুটো বিপরীত ভেক্টর, দুটোর মধ্যে চার্জ কার বেশি? অটোমেটিক ইসির চার্জ বেশি, কারণ ইসির 4 কুলম্ব। আবার বি আর ডি এর মধ্যে চার্জ কার বেশি? অটোমেটিক বি এর চার্জ বেশি, এই যে এইটা ইবির চার্জ বেশি। সুতরাং এদের এই দিকে দিক হবে, যার চার্জ বেশি দিক হবে সেই দিকে। তাহলে আমাদের লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হবে দুইটা ভেক্টরের মাঝ বরাবর, মাঝ বরাবর। এই যে এটা লব্ধি, লব্ধি প্রাবল্য। তাহলে আমাদের লব্ধি প্রাবল্য কী হয়? আমরা তো অলরেডি লব্ধি প্রাবল্য নির্ণয় করছি, দেখো এই যে এইভাবে। তাহলে লব্ধি প্রাবল্য হবে ওই যে মাঝ বরাবর। তাহলে আমাদের লব্ধি প্রাবল্য পাবো এই যেভাবে নির্ণয় করতে হবে। আমরা এ এবং ইসির মধ্যে লব্ধি প্রাবল্য নির্ণয় করছি, লব্ধি প্রাবল্যর দিক হয়েছে কি? এসি বরাবর। তারপরে আমাদের ইবি ও ইডি এর লব্ধি প্রাবল্য যেহেতু বিপরীত ভেক্টর মাইনাস করলাম, তারপরে ওই দুইটার লব্ধি প্রাবল্য হবে কি? এই যে ওই বরাবর, দেখছো? এই যেভাবে সূত্র দিয়ে নির্ণয় করতে হবে। এখানে কজ আলফা হবে, ঠিক আছে? এই হলো চতুর্ভুজ সংক্রান্ত প্রাবল্য নির্ণয়ের পদ্ধতি। আমরা এখন বোর্ড প্রশ্ন সৃজনশীলে চলে যাব। এটা শেখানোর কারণ এই কারণ তুমি যদি এইগুলো ভালো মতো বুঝে থাকো, তুমি নিজে নিজেও বোর্ড প্রশ্ন সলভ করতে পারবো। এইগুলোই বোর্ড পরীক্ষায় বেশি আসে। তবে আমি ওই সমস্ত বোর্ডের প্রশ্নই তোমাদের সহজ পদ্ধতিতে সমাধান করব। তবে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, যা শেখালাম এগুলো বোর্ডের জিনিসই, ঠিক আছে?